কথায় বলে নামে কি এসে যায়, কিন্তু নাম বাদ থেকে নাম বদলে যে অনেক কিছু এসে যায় তা বঙ্গ রাজনীতিতে বিলক্ষণ টের পাওয়া যাচ্ছে। এসআইআর এ 1 কোটির ওপর নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগে আজ সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কেরলের নাম বদলকে সামনে রেখে বঙ্গবিরোধী বিজেপি, এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। জানি আমার স্টুডিওর অতিথিদের কাছে প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জৈনদের একটি অনুষ্ঠান ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেকের ভোটাধিকার গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। প্রথমে 58 লক্ষ নাম বাদ দিয়েছে তালিকা থেকে, লুকিয়ে লুকিয়ে অনেক লোকের নাম বাদ দিয়েছে। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুরুতে দেখাবো, তারপর আমি অতিথিদের কাছে আসছি। দেখুন, আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। প্রথমে 58 লক্ষ 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1 कोटी 20 लाख लोगों को नाम उतार दिया आफ्टर 14 कि लॉग इन उसका पास में है। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूं, जो भी है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, तो क्यों छोड़ दिया? तो इसी के लिए एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है। আমি অভ্র সেনের কাছে আসবো। দেখুন, কোনো কমিশনের নাম করেননি মুখ্যমন্ত্রী, বিজেপির নাম করেননি, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট, লুকিয়ে লুকিয়ে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অভ্র, দেখুন, মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখ পেয়েছেন, দুঃখ কষ্টে ওনার বুক ফেটে গেছে, সেটাই তো স্বাভাবিক। কারণ মরা মানুষ আর ভোট দিতে পারবে না, অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা আর ভোট দিতে পারবে না, ডুপ্লিকেট ভোটার যারা তারা ভোট দিতে পারবে না, আর অনেক অনেক ধৃতরাষ্ট্র যাদের 100টা করে ছেলে মেয়ে তারা আইডেন্টিফাইড হয়ে গেছে, তারা ভোট দিতে পারবে না। তারপর কারা আইডেন্টিফাইড হয়েছে বলুন তো? যারা 40 বছর বয়সে দাদু হয়েছে তারা আইডেন্টিফাইড হয়ে গেছে, কি দুঃখের বিষয়। 15 বছর বয়সে বাবা হয়ে গেছে, তারাও আইডেন্টিফাইড, কি দুঃখের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ তো হবেই, এ দুঃখ বুক ফাটা কান্না, তৃণমূল অফিসের থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে, এটা স্বাভাবিক। আমি বলছি এই কান্নাটা কেন বলুন তো, এই দুঃখ কেন বলুন তো? দেয়াল লিখন স্পষ্ট, আসন্ন ভোটে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, তৃণমূলের হার অবশ্যম্ভাবী, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন। আর উনি সুপ্রিম কোর্টে গেছিলেন উকিল সেজে, খুব ভালো কথা, দারুণ কাজ করেছেন। 12টা পেয়ার, আপনাদের স্টুডিওতে আমি এসে বলে গেছি, 12টা পেয়ার নিয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদম একটাও প্রেয়ার সুপ্রিম কোর্ট মানল না, সব করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিল, এমন উনি লড়াই করেছেন। আর ওনার প্রেয়ারগুলো এমন মহান মহান প্রেয়ার ছিল। বেশ, আমি এসআইআর বন্ধ করতে হবে, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে একেবারে এসআইআর বন্ধ করা যাবে না, ঠিক স্পষ্ট বলে দিয়েছে। আমি অর্ণব সাহার কাছে এইখানে আসতে চাইবো। মুখ্যমন্ত্রী বলছেন যার নাম বাদ যাবে আমি প্রতিবাদ করব। এই মুহূর্তে তথ্য যাচাই, গোটা নিষ্পত্তির কাজটা তো অর্ণবদা পুরোটা করছে বিচার বিভাগ। তার মানে বিচার বিভাগের এই যে তথ্য যাচাইয়ে যদি কোনো অবৈধ থেকে থাকে, তার নাম যদি বাদ যায়, তারও প্রতিবাদ হবে? না, দেখুন, বিচার বিভাগের কাছে গেল কেন জুডিশিয়াল অফিসারদের কাছে গেল? এই জন্য গেল যে ভুরি ভুরি অভিযোগ এমনভাবে আসছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা বিহারে হয়নি, এখানে হয়েছে। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেখানে এমন এমনভাবে মানুষকে হয়রান করা হচ্ছে। 1 কোটি 36 লক্ষ মানুষকে যেভাবে ডাকা হচ্ছে, হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাদের যে ধরনের সমস্ত গরমিলগুলো দেখা যাচ্ছে, কোথাও নামের বানান ভুল আছে, কোথাও সামান্য কুমারটা নেই বাবার নাম, এই যে ঘটনাগুলো ঘটেছে, এইগুলো দিয়ে যদি মানুষকে আপনি যদি বলেন তার মানে সেই অবৈধ ভোটার, তাহলে তো সম্পূর্ণ সেই কথাটাই তো উনি বলতে চেয়েছেন, সেই কথাটাই। না, আমি অর্ণবদা, তুমি আমার প্রশ্নের মূল বিষয়টা আপনি ধরতে পারছেন না। আমি ইতিহাস নিয়ে বলছি না। মুখ্যমন্ত্রী বলছেন একজনেরও নাম বাদ গেলে, কোনো নাম বাদ গেলে প্রতিবাদ করব। এরপর যে নাম বাদ যাবে সেটা তো বিচার বিভাগ করছে, তার মানে বিচার বিভাগের সিদ্ধান্ত নিয়ে কি প্রশ্ন তোলা হচ্ছে না? বিচার বিভাগের সিদ্ধান্তের প্রশ্ন নয়, এখনো তো পর্যন্ত ফাইনাল লিস্টে বেরোয়নি।
যেটা হয়েছে এখনো পর্যন্ত যে ফাইনাল যে ভার্ডিক্টটা দিয়েছেন সুপ্রিম কোর্ট, যে এটা জুডিশিয়াল অফিসারদের হাতে যাবে এবং সম্ভবত 250 জন জুডিশিয়াল অফিসার তাদেরকে নিয়োগ করা হবে এবং তারা থাকবেন, সেখানে সেই কাজকে তারা করছেন। কিন্তু আমার বক্তব্য যেটা সেখানে অবৈধ কিছু থেকে থাকলে নামটা বাদ যাবে। দেখুন, এই যে এখনো পর্যন্ত প্রায় 60 থেকে 70 লক্ষ নাম বাকি রয়েছে যেগুলো যাচাই করা হবে, এবং সময় কিন্তু আমাদের হাতে রয়েছে খুব কম। একই সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্ট এটাও আমি বলছি এই নথি যাচাইয়ে কোনো অবৈধ নাম বাদ গেলে তখন তো প্রশ্ন তুলতে পারবেন না যে কমিশন বাদ দিয়ে দিয়েছে। না, কমিশনের প্রশ্নটা কমিশন বাদ দিচ্ছে কি তা নয়, প্রশ্নটা যে টোটাল প্রসেসটা নিয়ে, এই যে প্রসেসটা যে এই প্রসেসেই তো রয়েছে ইন্ডিয়ান জুডিশিয়ারি, এবং যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি করে আপত্তি জানানো হয়েছে, যেখানে যেখানে তর্কগুলো হয়েছে, তর্কের জায়গাটা হচ্ছে যে কোথাও দেখা যাচ্ছে যে মানে একেবারে আমি বলছি আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না বিষয়টা। মুখ্যমন্ত্রী কি এইটা বলতে চাইলেন যে একটা নাম বাদ গেলে প্রতিবাদ করব? এবার যদি কোনো নাম বাদ যায় সেই তথ্য যাচাইয়ের বা নথি যাচাইয়ের কাজ তো এক ইন্ডিয়ান জুডিশিয়ারি করছে, ভারতীয় বিচার ব্যবস্থা করছে, তাহলে সেখানে নাম বাদ গেলে সেটা নিয়েও কি প্রশ্ন তুলবে তৃণমূল কংগ্রেস? শীর্ষেন্দু সিনহা রায়। ভোটার তালিকা সংশোধন কার্যক্রম ক্রমশ নাগরিকত্ব ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রক্রিয়া হয়ে উঠছে। আতঙ্ক আর আশঙ্কা এটা পশ্চিমবঙ্গকে ঘিরে ফেলছে। সেই জন্যই সুপ্রিম কোর্ট বারবার বলছেন যে এই 142 নম্বর সংবিধানের অনুচ্ছেদ প্রয়োগ করে ওনারা এই জুডিশিয়াল ব্যাপারটা নিয়ে এসছেন। আজকে 8,500 জন যে গ্রুপ বি এতদিন পরে দিলেন কেন? তার মধ্যে গ্রুপ বি নয়, ডাটা এন্ট্রি দেননি কেন? ধাপে ধাপে আপনারা ইলেকশন কমিশনের সঙ্গে করলেন না কিসের জন্য? রাজ্যকে এই প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্ট বারবার। 12টা রাজ্যে হচ্ছে ভোটার তালিকা সংশোধন 326 নম্বর সংবিধানের অনুচ্ছেদে, আর 12টার জায়গায় 9টা ইয়েতে ভোটার তালিকা, তার চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গেছে। তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল আর কেরালাতে বাকি আছে। সেখানে যে জায়গাতে করার কথা ছিল প্রত্যেকটা স্টেজে আপনারা সত্যি তো তাই বিডিও অফিসগুলোকে ঘিরে রাখলেন, পুলিশ কিছু করলেন না। আজকে জুডিশিয়ালের ওপর বলছেন, আজকে কোর্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কোর্টে বোমাতঙ্ক দেখা দিচ্ছে। যেদিন থেকে সুপ্রিম কোর্ট বলল যে কোর্টে প্রত্যেকটা কোর্টের বিচারকের কাজ আছে, এই কাজগুলো করবেন ওনারা, 3টে করে সদস্য কমিটি গঠন করা হলো, প্রত্যেকটা কোর্টে একসঙ্গে বোমাতঙ্ক। এটা কি হচ্ছে? পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আপনারা চিন্তা করুন। আজকে রাজ্যটাকে আপনারা কোন দিকে নিয়ে যাচ্ছেন সেটা চিন্তা করুন। আজকে সাধারণ মানুষ কোথায় যাবে? আদালতের বিচারকদের এসআইআরের কাজে নিয়োগ করতে হলো, বাধ্য। আজকে সেই আদালতে মামলাগুলোর কি হচ্ছে দেখুন, আমরা দিনের পর দিন দেখছি। আজকে ব্যাংশাল কোর্টে একজন মাত্র ম্যাজিস্ট্রেট বেল করতে গেছেন, বেলে কেউ আমি বলছি নিঃসন্দেহে এই যখন রায়টা সর্বোচ্চ আদালত থেকে এলো যে ভারতীয় বিচার ব্যবস্থা এবং যারা একেবারে জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তারা পুরো এই নথি যাচাইয়ের কাজটা করবেন, তৃণমূল কংগ্রেস নিজেদের জয় দেখেছিল এই সিদ্ধান্তের এই রায়ের মধ্যে দিয়ে। তারপরেও কি এরপরে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকে যে এরপরে কোনো নাম বাদ গেলে আমরা তার প্রতিবাদ করব? কিন্তু যেহেতু এখানে শীর্ষেন্দু একেবারে বোমাতঙ্কের ছবিটা প্রসঙ্গ উত্থাপন করলেন, গতকাল দেখা গেছিল কলকাতা এবং জেলার একের পর এক কোর্টে বোমাতঙ্কের ছবি, 24 ঘন্টাও কাটেনি, আজকে ফের কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। এই রাজ্যের একাধিক কোর্টে শুধু নয়, পার্শ্ববর্তী রাজ্যের কোর্টেও দেখা গেল বোমাতঙ্কের ছবি। ঘটনাচক্রে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। আমি দর্শকদের মনে করাবো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল প্রয়োজন বোধ করলে ঝাড়খণ্ড এবং ওড়িশার আদালত থেকেও বিচারকদের চাইতে পারবেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি। আজও ফের বোমাতঙ্কের ছবি দেখুন। মঙ্গলের পর বুধ 24 ঘন্টার মধ্যে জেলার আদালতে ফের বোমাতঙ্ক, খালি করে দেওয়া হলো আদালত, স্নিফার ডগ এনে চলল তল্লাশি। বুধবার সকালে আসানসোল আদালতের কাজ শুরু হওয়ার পর জেলা জজের কাছে একটি ইমেল আসে। মেলে বলা হয় কিছুক্ষণ পরই আদালতে আরডিএক্স বিস্ফোরণ হবে। হুমকি মেল আসার পরই আদালতের কাজ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসে পুলিশ, ডগ ও বম্ব স্কোয়াড। আজকে আরেকটা মেল এসছে এরকম, তাতে লেখা আছে নামাজের পর আমাদের যে আরডিএক্সগুলো রাখা আছে ওগুলো বাস্ট করবে। গতকালও ঠিক এই টাইমেরই একটা আতঙ্কজনক মেল এসেছিল। আমরা তো আতঙ্কিত, এরকম যদি মেল আসতে থাকে আমরা লিটিগেন্ট, পাবলিক, লয়ার, আমার কোর্ট অফিসাররা সবাই আতঙ্কিত। আমরা অবশ্যই আতঙ্কিত, এবং আমরা যে কোর্টে যে আমরা কাজ করব, আমরা মানে কী হিসাবে আমরা কাজ করব সেটাই এখন আমাদের ইয়ের ব্যাপার, চিন্তার ব্যাপার। এখানে আসানসোল কোর্ট একটা হচ্ছে জেলা কোর্ট, এবং সেখানে সিবিআই কোর্টও আছে, এবং সেখানে বহু আপনার গুরুত্বপূর্ণ মামলা সেখানে চলে।
এবং সেখানে মানে সেই অর্থে আসানসোল কোর্টে যে পরিমাণ সিকিউরিটি দেওয়ার কথা আমাদের সে অর্থে কোনো কিছু নেই। একই ছবি দেখা যায় বীরভূমের সিউড়ি আদালতেও। জেলা জজের কাছে ইমেলে আদালত উড়িয়ে দেওয়া হবে হুমকি আসতেই খালি করে দেওয়া হয় আদালত। আতঙ্কিত হয়ে পড়েন আইনজীবী থেকে আদালতের কর্মী ও বিচার প্রার্থীরা। আদালতে আসে পুলিশ এবং বম্ব স্কোয়াড, শুরু হয় তল্লাশি। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনে খবর দেওয়া হয় এবং প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত ডিএসপি থেকে শুরু করে অন্যান্য আরও আধিকারিকরা, অফিসাররা প্রচুর পরিমাণে এসেছেন এবং প্রচুর ফোর্স এসছে, বোম স্কোয়াডের লোকজনও এসছে। তারা বোম ডিটেক্টর দিয়ে তারা খুঁজে বেড়াবার চেষ্টা করছেন যে কোথায় বোম আছে বা বোমের মশলা আছে। আমাদের প্রকৃত সুরক্ষা আদালত চত্বরে নেই বললেই চলে। পুলিশ এসছে, বোম স্কোয়াড এসছে, কিন্তু কোনো আমরা বোম স্কোয়াডের মধ্যে কোনো যে বোম স্কোয়াডের যে ডগ সেগুলোকে আমরা কোনো রকম এখন অবধি দেখতে পাইনি। ন্যাচারালি ফর্মালিটি যেভাবে পুলিশের করা দরকার উনি সেইটুকুই শুধুমাত্র আমরা করছে বলে মনে হচ্ছে। এদিন পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ আদালতেও বোমাতঙ্ক দেখা দেয়। সূত্রে খবর সেখানেও আসে হুমকি মেল। আদালত খালি করে তল্লাশি চালায় পুলিশ। এসআইআর মামলায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তি করার জন্য যুক্ত করা হয়েছে বিচার বিভাগকে। সুপ্রিম কোর্টের নির্দেশে জেলা আদালতের বিচারকদের একাংশ যখন এসআইআর এর কাজে ব্যস্ত, তখন মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে জেলায় একের পর এক আদালতে ছড়ায় বোমাতঙ্ক। আতঙ্কের সেই ছবি দেখা গেল এদিনও, তবে কোথাও কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ। কৌশিক গাঁতাইত, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আসবো। পরপর দুদিন এই ধরনের ঘটনা ঘটছে বিচার ব্যবস্থা বা বিচারকদের উপর। আপনারা শুনলেন যে আইনজীবী থেকে শুরু করে ল অফিসার তারা পর্যন্ত বলছেন আমরা আতঙ্কে রয়েছি। কোথাও একটা কি এরকম একটা থ্রেট পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, চাপের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে? আমরা জানি না, পুরোটা পুলিশ তদন্ত করে দেখবে। কিন্তু আমি বলছি অনিলদা, গতকাল সিও দফতরের তরফে এইটা বলা হচ্ছে যারা এসআইআর এর কাজের সঙ্গে যে বিচারকেরা জড়িয়ে রয়েছেন তাদের কোর্টকে টার্গেট করা হচ্ছে কিনা এইটা কিন্তু তারাও খতিয়ে দেখছেন। আপনার কি মনে হচ্ছে? এটা এখনো সাইবার ক্রাইম দেখে নেবে, ডিটেকশন হয়েও যাবে আশা করি। আমাদের অফিসাররা বা সাইবার ক্রাইমের যথেষ্ট দক্ষ। কিন্তু এগুলাটা যেটা আপনি বললেন এবং আমাদের লার্নেড অ্যাডভোকেট এবং অন্যান্য যারা বললেন, ঠিকই বলেছেন, এই ভয়ের পরিবেশটা তৈরি করার জন্য এইটা করা হয়েছে। আপনারা দেখেছেন শুধু ভয়ের পরিবেশ এখানে কেন, এসআইআর যখন শুরু হয়েছে আজকে বলছেন, অর্ণববাবু বললেন যে কেন এলো এ মুখ হলো, কিছু কিছু গণ্ডগোল হয়েছে, তো এটা ঘটনা, অস্বীকার করার উপায় নেই। আমার পরিবারিতে তখন স্যার ম্যাডাম কিছুই ছিল না, তখন নাম্বার চলে গেছে জেনুইন লোকের, পরে তুলে দিয়েছে। এটা হয়েছে, হারকিউলিয়ান টাস্ক এতে হতেই পারে। যে রাজ্য নিজের 23টা জেলার একটা পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে না, সিইওকে গিয়ে আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইতে হাত জোর করে মহামান্য আদালতে, তারা যদি এখন অন্যের সমালোচনা করে সেটা চালুনি হয়ে ছুঁচের বিচার করা হলো। আর এখানে হবে না কেন? আপনি একটা রাজ্যে চিন্তা করুন, কিছু কিছু দুর্নীতি বলুন বা বেনিয়ম করেছেন, যারা এসআইআর প্রসেসে করেছেন তাদের সাসপেন্ড করা হয়েছে। তার জন্য সরকারের প্রধান কি বলছেন, যিনি দণ্ডমুণ্ডের কর্ত্রী, তিনি বলছেন আপনাদের প্রমোশন দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, আমি আছি। এখন তো এরা ইলেকশন চলে যাবে, আমি আছি। ওই ইলেকশন কমিশনের প্রসেসে যারা কাজ, কিন্তু সেই সরকারি এবং সেই প্রশাসনই আলটিমেটলি দেরিতে হলেও 6 মাস পরে হলেও এই ইআরও এবং এই ইআরওদের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে 5 জনের বিরুদ্ধে। এইটা তো ইলেকশন কমিশনের ল্যাকুনা আমি বলবো। একবার যখন অর্ডার দিয়েছেন ইলেকশন কমিশনার টিএন সেশন সাহেবকে দেখেছেন, উনি নেই এখন ওনার নাম করতে হচ্ছে। এই জন্য স্বামী বিবেকানন্দের একটা কথা মনে আছে, মনুষ্য জন্ম যখন পেয়েছে এমন কিছু করে যা, দাগ রেখে যা। আজকে ইলেকশন কমিশন হিসাবে টিএন সেশন সাহেব তো দাগ রেখে গেছেন। আজকে ক্ষমতাও তো টিএন সেশন সাহেব বললে আজকে 6 মাস ধরে ওয়েট করা। তারপরে এখানকার মাননীয় মুখ্য সচিব গেলেন, তারপরে কি হলো, টালবানা 1 পা করে ইলেকশন কমিশন এগোচ্ছে, 2 পা করে পিছোচ্ছে চাপের কাছে। তার ফলে প্রেসার ট্যাকটিক্স চলছে। এবং যারা এই প্রসেসটা করছিলেন এসআইআর বিএলওরা, এরা তো বারবার বলেছে এরা তো স্যান্ডউইচ অবস্থা। এরা এদিকে ইলেকশন কমিশন চাইছে ভালো করে করুন, নাহলে পানিশমেন্ট হবে। সরকার বলছে যারা কর্মচারী যাদের অধীনে কাজ করেন তারা বলছে আমি আছে, কোনো চিন্তা নেই। একেবারে আমি এখানে সুব্রত দত্তর কাছে আসবো, কিন্তু আমি তার আগে দেখাতে চাইছি যে একেবারে সরাসরি কিন্তু কমিশনকে টার্গেট করা ধারাবাহিকভাবে বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। যেমন মহুয়া মৈত্র, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি রোল অবজারভার, অর্থাৎ যিনি রোল অবজারভার সি মুরুগান ছিলেন, তাকে উদ্দেশ্য করে এই ছবি পোস্ট করছেন এবং তিনি বলছেন কুইক গান মুরুগানের পোস্টারে ছবি পোস্ট করে আক্রমণ শানাচ্ছেন। তিনি বলছেন যে প্রিয় নির্বাচন কমিশন, রোল অবজারভার সি মুরুগানকে নিয়ন্ত্রণ করুন। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন সি মুরুগান।
অনেকগুলি আগ্নেয়াস্ত্র হাতে এই ছবির পোস্টার দিয়ে মহুয়া মৈত্র পোস্ট করছেন। ছবিতে যেভাবে দেখানো হয়েছে, এত বন্দুক আমার কাছে নেই, তবে আমি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র চালাতে পারি, তামিলনাড়ু পুলিশে চাকরির সময় বৈধ এবং আইনিভাবে সেগুলি ব্যবহার করেছি। সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ শানাচ্ছেন রোল অবজারভার সি মুরুগান। সুব্রতদা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন 58 লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে। তারা কারা? তাদের 99% মানুষ হচ্ছে যারা মৃত। তাহলে কি চান? এই মৃত লোকগুলো থাকুক, এটা উনি দাবি করছেন? দেখুন, এইরকম একটা কাজে কিছু মিস্টেক হতে পারে, কিছু জীবিত লোকের নামও বাদ যেতে পারে, কিছু মৃত লোকের নামও থেকে যেতে পারে। সেটা আমাদের বাকিদের সেটা ইন্টারফেয়ার করতে হবে, এইটা প্রথম। দ্বিতীয়, দেখুন 28 তারিখে যে লিস্টটা পাবলিশড হবে, সেই লিস্ট পাবলিশড হওয়ার পর যদি জেনুইন কোনো নাম বাদ গিয়ে থাকে, এবং থাকবেই, তার দায় কার? ইলেকশন কমিশনের। দেখুন 2002-এর নাম আছে, কিন্তু সেই 2002-এর নাম নো ম্যাপিংয়ে চলে গেছে ডেটা নট ফাউন্ডের জন্য। আচ্ছা, ডেটা নট ফাউন্ডের জন্য দায় কার? যে ব্যক্তি ভোটার তার, না নির্বাচন কমিশন ঠিক করে ডেটা প্রকিওর করেনি, সেই কারণে এইটা ডেটা ম্যাচ করছে না? হার্ড কপি দিলেও হচ্ছে গিয়ে সেই নাম আসছে না, কেন? এ দায়িত্ব কে নেবে? 28 তারিখে যে নাম প্রকাশিত হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা অন্য ব্যাপার আছে, কিন্তু ডেটা নট ফাউন্ড যাদের 2002-এর নাম আছে কিন্তু ডেটা নট ফাউন্ডের জন্য নো ম্যাপিংয়ে চলে গেছে, সেই নাম যদি বাদ যায়, তার সোল রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশনের। সে কাজে যদি কোনো আমাদের মাননীয় বিচারকরা থাকেন, দায় তাদেরও বর্তাবে হবে, কারণ কিছু করার নেই। কারণ নির্বাচন কমিশনের ঘরে ডেটা নেই, তার দায় যার নাম বাদ গেল তার হতে পারে না, দায় নির্বাচন কমিশনের। ফলত এই কাজ করতে হবে। আর দেখুন, আমাদের রাজ্যের সরকার ডে 1 থেকে এসআইআরে অসহযোগিতা করছেন। একেবারে চাপানুতোর একেবারে প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে চলেছে। 28 তারিখে যে ফাইনাল ইলেকটোরাল রোল বেরোতে চলেছে, সেটা নিয়েও কিন্তু সমানভাবে সেই সংঘাত, এতটুকু সেখানে পূর্ণচ্ছেদ পড়েনি। ভোটের আগে কেরল, এবার কেরলাম। রাজ্য সরকারের প্রস্তাবে গতকালই সায় দিয়েছে কেন্দ্র। বাম শাসিত কেরল রাজ্যের নাম পরিবর্তনে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। একেবারে সেবাতীর্থে যে প্রথম বৈঠক হয়েছে, সেইখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র। নাম পরিবর্তনের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি। সেবাতীর্থে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়ে একেবারে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যের তরফ থেকে অনেকবার দাবি তোলা হলেও এই রাজ্যের নাম বদলের প্রস্তাবে কোনো গুরুত্ব কেন্দ্রের তরফে দেওয়া হয়নি। একেবারে বাম বিরোধী, একেবারে বাংলা বিরোধী বলে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন। কি বলেছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, তার উত্তরে পাল্টা আজকে দিলীপ ঘোষ কি বললেন, পরপর দেখুন। কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালা করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী। তাকে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি। আমি নিজেও প্রধানমন্ত্রীকে যতবার দেখা করেছি, বা হোম মিনিস্টারকে, বা আমাদের এখানে যতবার ইস্টার্ন জোনের মিটিং করতে এসছে, বারবার করে বলেছি, কিন্তু কেন জানি না ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়। বাংলার মনীষীদের অসম্মান করে, আর বাংলা কথাটা ইলেকশনের সময় ভোটের জন্য বলে, কিন্তু ওরা বাংলা বিরোধী, এবং সেই জন্যে বাংলার নামটা করলো না। ওরা পেয়ে গেল, তার কারণ আজকে কেরালায় বিজেপির সাথে সিপিএম এর একটা জোট গড়ে উঠছে বলে। অলিখিত জোট না, এটা এখন লিখিত জোট হয়ে গেল। এটা আজকের ঘটনার প্রমাণ। তাহলে বাংলা বঞ্চিত হবে কেন বারবার? একদিন তো আপনারা চলে যাবেন, বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে নিয়ে আসবো। দেশ ভাগের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য নাম পাল্টানোর চেষ্টা হয়েছিল। পূর্ববাংলা পশ্চিমবাংলা মিলিয়ে দেশ যে ভাগ করেছে কংগ্রেস এবং তার চট্টুপট্টুরা, এটা ভোলাবার চেষ্টা করছে। আমরা চাই না নাম পাল্টে দেওয়া মানে শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেওয়ার। শ্যামাপ্রসাদ এই বাংলার জনক, তাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। পশ্চিমবাংলা থাকুক, আমাদের ছেলেপুলেরা ভাবে যে আমাদের মাতৃভূমিকে ভাগ করা হয়েছে। অর্থাৎ অর্ণবদা, বিজেপির যেটা বক্তব্য সেটা হচ্ছে বাংলা বিরোধী যদি কেউ থেকে থাকে, সেটা আসলে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নাম বদল করে পশ্চিমবঙ্গে সৃষ্টির সঙ্গে যে ইতিহাসটা জড়িয়ে রয়েছে, সেইটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা বলে যে বাংলা ভাষা নয় বাংলাদেশি ভাষা, এই দুটো ভাষা আলাদা, যারা বলে স্বামী রামকৃষ্ণ, যারা বলে বঙ্কিমদা, যারা বলে রবীন্দ্রনাথ সান্যাল, দিনের পর দিন যে যারা আমাদের মনীষীদের এরকমভাবে অসম্মান করে, ভুল উচ্চারণ করে এবং ভুলভাবে বাংলাকে রিপ্রেজেন্ট করে দিনের পর দিন ধরে, তাদের কাছ থেকে কি বাঙালি অস্মিতা বা বাঙালি জাতিসত্তার কথা আমরা জানবো? এই কেন্দ্রীয় সরকারই কিন্তু বাংলা ভাষাকে তারা কিন্তু এই ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে।
তারপর তারা কি করে বলে যে এরা হচ্ছে বাংলাদেশি ভাষা? গোটা ভারতবর্ষ জুড়ে যখন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, যে সমস্ত পরিযায়ী বাঙালি ঠিক অর্ণব এইটা বলছেন না যে এই পশ্চিমবঙ্গে যারা স্বাধীনতা সংগ্রামী পরীক্ষার প্রশ্নপত্রে তাদের জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, সেটারও সমানভাবে নিন্দা করা উচিত অর্ণব দা। প্রশ্নপত্রে কোথায় জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হয়েছে? ওটা হয়েছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, তারা তৎক্ষণাৎ ক্ষমা চেয়েছে। হ্যাঁ আমি বলছি সেটাও তো হয়েছে, সেটাও এই পশ্চিমবঙ্গে হয়েছে। ব্যক্তিগত কারো একটা ভুল, সেটা একটা ব্যক্তিগত ভুল, এটা পলিসিগত জায়গা নয়। মানে আমি বলছি সেটা ব্যক্তিগত, আর উল্টো দিকেরটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। উদ্দেশ্য প্রণোদিত, এটা তো একটা টোটাল একটা সামগ্রিকভাবে জিনিসটা দেখা যাচ্ছে। যখন গোটা ভারতবর্ষে 1400-র উপর এফআইআর হয়েছে, যে বাঙালিদের উপর আক্রমণ হয়েছে, বাঙালিদের মারা হচ্ছে, 1400-র উপর এফআইআর হয়েছে। এই যে কথাটা বারবার করে যখন আমরা বলছি, এবার একটা জিনিস একটু বলতে দিন, সেটা হচ্ছে যে এই যে বাংলার নামটা ওয়েস্ট বেঙ্গল ডব্লিউটা থাকার কারণে এটা র্যাঙ্কিং নিচের দিকে আসছে, এবং এইটার জন্য কিন্তু বারবার করে বলেছিলেন বি হলে এই নামটা একটু উপরে উঠে আসবে। এইটার জায়গা থেকে মূলত বলা হয়েছিল সেই সময়। কিন্তু এইখানে যে বারবার করে দেশভাগের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আচ্ছা দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে এসেছেন যারা ওপার বাংলা থেকে এখানে, তাদের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে কারা, যারা হচ্ছে নমশূদ্র মতুয়া। আর আমরা দেখতে পাচ্ছি এই যে নামবাদ যাচ্ছে, এই নামবাদ যাওয়ার মধ্যে সবচেয়ে বেশি করে যারা নামবাদ যাচ্ছে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছেন তারাই। তাহলে কারা দেশভাগটাকে বারবার করে খুঁচিয়ে তুলতে চায়? দেশভাগটা তো একটা বেদনার জায়গা, দেশভাগটাকে গৌরবের জায়গা নয়। বাংলাটা ভাগ হয়েছে খুব গৌরবের বিষয় নয়। দেখুন হিন্দিতে একটা কথা আছে যে নাম সে বড়া হতা হ্যায় কাম, নাম বদলে একেবারে যে কাম বা কাজ, সেই কাজের ক্ষেত্রে কি আমরা ততটা এগোতে পারবো? আমি এখানে অভ্র সেনের কাছে আসতে চাইবো। অভ্র, ঠিক যতটা আবেগ কেরলের নাম বদলের সঙ্গে জড়িয়ে রয়েছে, তার থেকে কোনো অংশে বাংলার নাম বদলের প্রস্তাবের সঙ্গে জড়িয়ে নেই বলে মনে করা হচ্ছে। সমান আবেগ এক্ষেত্রেও জড়িয়ে রয়েছে। মানে কেন্দ্রের কাছে কেরালা স্টোরিটা আপন মনে হলো, আর বেঙ্গল ফাইলটাকে দূরে সরিয়ে রেখে দেওয়া হলো। দেখুন, তৃণমূল প্রতিনিধি দারুণ কথা বলেছেন। খালি পশ্চিমবঙ্গর নাম বদলে যদি বাংলা হয় তাহলে ডাব্লিউ এর জায়গায় বি হয়ে যাবে, তাহলেই পশ্চিমবঙ্গ কিন্তু বিতে চলে গেল, মানে অনেকটা উপরে উঠে গেল। লাস্ট 15 বছর যে 7000 কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেল, তাতে পশ্চিমবাংলা পিছিয়ে যায়নি। পার ক্যাপিটা ইনকামে যে আমরা 3 নম্বর থেকে পেছাতে 24-এ চলে এলাম থ্যাঙ্কস টু তৃণমূল কংগ্রেস, তাতে আমরা পিছিয়ে যাইনি। থামুন তো আপনার মাঝখানে অনেক ভাট বকেছে, অনেক ভাট বকেছে। দেশভাগে 24 নম্বরে কিছু জানেনই না। মিথ্যা কথা বলেন। আমি পরিষ্কার বলছি, লিখিত জোট হয়েছে সিপিএম আর বিজেপির মধ্যে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কাল। দেশভাগের যে ইতিহাস সেটা ভোলানো যাবে না। আর দ্বিতীয়ত পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশও বানানো যাবে না। ব্যথাটা ওই জায়গাটাতে, ব্যথাটা হচ্ছে যে কটা স্লোগান এরা আমদানি করেছে তৃণমূল কংগ্রেস, এত নাকি অরিজিনাল, এত নাকি বাংলা প্রেমী এরা, সবকটা স্লোগান হচ্ছে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে আনা। তারপরে এরা বড় বড় কথা বলছে। আর মনীষীদের কথা আপনাদের মুখে মানায়? রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা তার ছবি পুড়িয়েছেন, ছেলেটা আপনাদের ছাত্র সংগঠন ভেঙেছিল কারা? লজ্জা লাগে না? বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন আপনারা, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে নাটক করেছেন আপনারা, লজ্জা লাগে না? এইটা তৃণমূল। এই পর্যাটা একেবারে সেদিন থেকে হয়ে আসছে, যেখানে অমিত শাহর একটা মিটিং ছিল, সেখান থেকে মূর্তি ভাঙা হয়েছিল, তার তদন্ত হলো, কিন্তু আজ অবধি জানা গেল না। এই চাপানুতরটাই হয়েছিল যে প্রথম থেকে কে ভাঙলো মূর্তিটা, এটা এখনো পর্যন্ত জানা গেল না। হ্যাঁ, নিজে তৃণমূল ভেঙেছে, ওটা ওর জন্য তো কিছু বের করতে পারেনি। যদি বের করতে তাহলে তো বেরিয়ে যেত যে তৃণমূল ওই বিদ্যাসাগরের মূর্তি ভেঙে অন্যদের ঘাড়ে দোষটা পাচ্ছে। এটাই তো হচ্ছে মানে অদ্ভুত রসিকতা। অর্ণব সাহা, না যারা এই বাংলা বাঙালি রসিকতার কথা বারবার করে বলছি যে বাঙালি অস্মিতাকে আমার শুধু একটা এখানে কথা বলার আছে। দেখুন, একেবারে যে বাঙালির অস্মিতা, বাংলা ভাষা নিয়ে কথা বলা হয়, এবং এই পশ্চিমবঙ্গের যারা মহান মনীষী যারা রয়েছেন, যাদেরকে পর্যন্ত রাজনীতির এই সংকীর্ণতার মধ্যে নামিয়ে নিয়ে আসা হয় একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে, তারা যদি এই ধরাধামে আরেকবার আসতে পারতেন এবং এই পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি তারা যদি দেখতে পারতেন, তারা মোটে কেউ উল্লসিত হতেন না, বরঞ্চ তারা লজ্জিত হতেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তের পরিস্থিতিটা দেখে। কিন্তু বাংলা ভাষার নাম পরিবর্তনের প্রস্তাব এখনো পর্যন্ত তাতে কোনো সায় দেয়নি কেন্দ্র, তা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। এই বঙ্গের যারা বিশিষ্টরা রয়েছেন তারা কে কি মনে করছেন আমি এইখানে দর্শকদের সামনে রাখবো, তারপর বাকি অতিথিদের কাছে আসছি। দেখুন,
বঙ্গদেশ হোক বা বাংলা হোক, যাই হোক, একটা নাম যদি চেঞ্জ হয় তাহলে খারাপ হয় না। আমরা তো চিরকাল বাংলাতেই থেকেছি। আমরা পার্টিশনের পর দেখলাম এটা পশ্চিমবঙ্গ হলো। আমার তো তার আগে 11 বছর বয়স হয়ে গিয়েছিল। সুতরাং আমি বাংলাদেশে থেকেছি, বাংলা বলেই বলা হতো এটাকে। তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের কোনো বিভাজন ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে সেটা আমরা পশ্চিমবঙ্গে আছি, কিন্তু পশ্চিম কথাটা কেন? পূর্ববঙ্গ তো নেই, বাংলাদেশ আছে। তো সেই হিসেবে সেই যুক্তিতে নামটা পাল্টালে ভালো হয়। অনেকে হয়তো চাইবেন, অনেকে হয়তো চাইবেন না, নানা রকম আছে। তো সেটা সরকার ঠিক করবে জনমত কোন দিকে। কিন্তু আমার নিজস্ব মত হচ্ছে এটা পশ্চিম কথাটা অর্থহীন, হ্যাঁ, বাংলা হওয়া উচিত। এটা সংস্কৃত মহাশাসনতে লাগিয়ে দিল মালায়ালামের মতো। ওরা দাবিও করে যে সংস্কৃত ওদের খুব প্রিয় ভাষা, কিন্তু তার ফলে কেরলের কি সুবিধে হলো তাও আমি বুঝতে পারছি না। আর আমাদের পশ্চিমবাংলার নাম বদলে কি সুবিধা হবে আমি জানি না। তবে মানুষ যদি চায় তাহলে কেন্দ্রীয় সরকার ভাবতেই পারে। একজনের নাম বদলে দিলাম, আরেকজনের নামটা আমি একেবারে ডাস্টবিনে ফেলে দিলাম, এটা তো একটু একদেশ দূষিত মনে হয় না? তখনই হয় যখন কোনো অসুবিধে হচ্ছে। আমি জানি না কি অসুবিধে হচ্ছে। এই বাড়ির টাকা বঞ্চনা, সেটা কি নাম বদল হলে কমবে? বা এই যে 100 দৈনিক রোজগার 100 টাকা, তার নাকি কেন্দ্রীয় সরকার অনেক ধরে রেখেছে, এটা কি নাম বদল করলে সেটা পাওয়া যাবে সঙ্গে সঙ্গে? দেখুন, রাজনীতি হচ্ছে অতীব বিষম বস্তু। এই রাজ্যে যখন পশ্চিমবঙ্গ সরকার মানে 2011-র পরে যখন নাম বদলের প্রস্তাব পাশ হলো, সেখানে কিন্তু বামেদের তরফে মানে সিপিএম এর তরফে সম্পূর্ণ সহমত পোষণ করা হয়েছিল। আবার কেরলে, বাম শাসিত কেরলে নাম বদলের প্রস্তাব যখন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সঙ্গে সিপিএম এর সঙ্গে বিজেপির সরাসরি লিখিত সেটিং বা জোটের অভিযোগ করছেন। এই রাজ্যে তাহলে এই প্রশ্নটা তো উঠবে যে সুব্রতদা, এই রাজ্যে তাহলে পাল্টা বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং এর অভিযোগ কোন ভিত্তিতে আপনারা করেন? না না, এইসব সেটিং ফেটিং এর অন্য কথা। দেখুন, আসল সেটিং কোনটা এটা তো বুঝতে পারছি না। সেটা তো বোঝা যাবে। আমি যেটা বলছি যে এই নাম বদলে বিরাট কিছু হয় বলে আমার মনে হয় না। কেউ এই মুখ্যমন্ত্রীদের সভায় জাতীয় স্তরে আগে বলতে পারবে, কে পরে বলতে পারবে, এতেও বিরাট কিছু হয় না। দেখুন না, এটা তো স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছেন, এটা মানে অনেকেই সেটা অভিযোগটা করেছেন। যখন ধরুন আমি আপনার কাছে আসছি, নীতি আয়োগের বৈঠক যখন হয়, একেবারে শেষে ওই মাদুর গোটানো কাজ ছাড়ার কিছুই থাকে না পশ্চিমবঙ্গ থেকে যারা যান। ফলে নাম বদল হলে বলার জায়গা যদি একটু দুটো স্টেপ ওপরে ওঠা যায়, তাতে তো রাজ্যের বঞ্চনার জায়গা, রাজ্যের প্রাপ্তির জায়গাগুলো কেন্দ্রের কাছে আরো জোরালোভাবে তুলে ধরার সুযোগ থাকে। এইসব ছেদ যুক্তির কথা বলে কোনো লাভ নেই। বঞ্চনা যা আছে, সেটা ঠিকই, তার বিরুদ্ধে লড়তেও হবে, এটাও ঠিক। কিন্তু আগে বলতে পারলে বঞ্চনাটা কম হবে, পরে বলছি বলে বঞ্চনা হবে না, এইসব ব্যাপার না। দেখুন, আমরা প্রত্যেকেই তো প্রত্যেক দিন নিজেকে আয়নায় দেখি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার সম্পর্কে আমি কি বল, প্যাথোলজিক্যাল লায়ার, এটা পুরনো নাম। ও দেখে, ও জানে যে ও বিজেপির সাথে সেট করেছে, ও বিজেপির সাথে মন্ত্রিসভা করেছে, তাই ওর মনে হয় অন্যরাও বোধহয় এরকম করতে থাকে। দেখুন, নাম বদল করে যদি ওরা যেটা চায়, রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা চান, দিল্লি সরকার যদি দিয়ে দেবে, অসুবিধার কি আছে? এখানে অসুবিধার কিছু নেই। প্রশ্ন হচ্ছে যে কেরালার নাম বদল করার মধ্যে কেরালা অনেক উন্নত হয়ে গেল এরকম ব্যাপারও নয়, আর বাংলার নাম বদল হচ্ছে না বলে শুধুমাত্র সব আটকে গেছে এরকম ব্যাপারও নয়। প্রশ্ন হচ্ছে যে নাম বদলের কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেই নামটা বদল হওয়া দরকার, যদি কেউ চায় নাম বদল হবে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ম্যানিয়াক অ্যাটিটিউড যা উনি নিজে করেন, সেইটা অন্যকে ওপর দাগিয়ে দেওয়া, ওই টালা ট্যাঙ্কে সিপিএম জলে বিষ মিশিয়েছে, ও এরকম নানা কথা বলতে থাকে। 2021-এর ভোটের সময় বলেছিল ডাবল চাকরি দেবো, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো, ও এরকম বলে যায়। ফলে ওর কথা গুরুত্বহীন। আমি শুধু মনে করি রাজ্যের নাম বদল যদি দিল্লি সরকার অ্যালাউ করে দেয় ভালো, অসুবিধার কি আছে? এর মধ্যে অসুবিধার কিছু নেই। কিন্তু আমি এইখানে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আসবো। আমি বলছি নাম, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সেবা তীর্থের পরবর্তী যে বৈঠক, সেই বৈঠকে রাজ্যের তরফে যে প্রস্তাব, সেটাকে একেবারে সবুজ সংকেত দিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ আগামীকাল থেকে বেঙ্গল বলে পরিচিত হলো। তাতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি একেবারে এক লহমায় সম্পূর্ণ বদলে যাবে। আজকে হাওড়ায় যে ঘটনা ঘটেছে, একেবারে গুলি করে প্রকাশ্যে মেরে দেওয়া হলো একজনকে, এখনো পর্যন্ত কাউকে পুলিশ ধরতে পারলো না, আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি। সেই ছবিটা একেবারে সম্পূর্ণ বদলে যাবে। পরের ঘন্টায় সেই অভিযুক্তকে পুলিশ খুঁজে পাবে।
বিধায়কের বাইকে বসে আছেন ওই আততায়ী বা অভিযুক্ত। একের পর এক শাসক দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে কার্যত ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স এই রাজ্যে একেবারে সত্যি হয়ে দাঁড়িয়েছে। সেই ছবিটা নাম বদল হয়ে গেলে সবটা মুছে যাবে। আমি বলছি নামটা বদল হলো অনিলদা, তারপরে রাজ্যের ভাবমূর্তি নাম বদলে কি সম্পূর্ণ পাল্টে ফেলা যায় নাকি? আরে নাম বদলের জন্য কি উনি ওয়েট করেছেন নাকি? আমরা ইংরেজিতে লিখলে কি লিখি? WB ওয়েস্ট বেঙ্গল। বাংলায় লিখতে গেলে আমরা দেখতাম ব। উনি তো লোগো যেটা তৈরি করেছেন তাতে পটা তো উঠিয়েই দিয়েছেন, একটা ব এঁকেছেন। আমি তো আর্টিস্ট নই, আর্টটা দেখলে মনে হয় যেন নেশাগ্রস্ত লোক মাথা ঝুঁকিয়ে যেরকম পরে বয়ের মাথা ঝুঁকে গেছে, সেটা নাকি আর্ট হতে পারে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, উনি তো অলরেডি ব করে দিয়েছেন। ওটা গ্রেটার বাংলাদেশ না বাংলা আমরা তো বুঝতে পারছি না। আর পার্লামেন্টে সুবিধা হবে, পার্লামেন্টে গিয়ে কি করেন সে তো আমরা দিচ্ছি। কে বলছেন জয় বাংলা, কে বলছে জয় শ্রীরাম, কে বলছে জয় দুর্গা, যেন মানে কালী ঠাকুরের ভাষণ চলছে যেভাবে চলছে, তাতে তো মনে হয় ওই নকশালপন্থীরা লিখেছিলেন না পার্লামেন্ট শুয়োরের খোয়ার। এত বছর বাদে আমার মনে পড়ছে 3-4 দশক পরে যে এটা পিজারি না হলো মকারিতে পরিণত হয়ে গেছে। ওখানে গিয়ে দাবি করতে যাচ্ছেন, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া বলছেন যে আপনাদের তো এত এত করাপ্ট হয়েছে, সেখানে স্বীকার করছেন আমাদের দুর্নীতি হয়েছে। আরে দুর্নীতি যদি হয়ে থাকে ডিটেকশন করার দায়িত্ব কার, ধরার দায়িত্ব কার? কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে। আর যেটা বলছেন বোমা ব্যাপারে, বোমাটা তো আমরা জানতাম আগে, বীরভূমটাকে আমি বারবার বলেছি আপনাদের চ্যানেলে বোমা ভূম বলতাম, এত বোমা পাওয়া যেত। এখন তো কম্পিটিশনে ভাঙর আছে, বর্ধমান হচ্ছে, হাওড়া চলছে, মানে বোমা ভূম বলার আরো সুযোগ পাচ্ছেন, আরো বিকল্প আপনার কাছে না উঠে আসছে। এখন কম্পিটিটর বেড়ে গেছে আর কি বোমা ভূমে। এখন বোমা বানালে যদি বোমা বানানোর এক্সপার্ট আগে একজন MLA বানাতেন, মন্ত্রী হতেন দীর্ঘদিন, এখন নেই। এখন তিনি বোমা বানানোর এক্সপার্ট যদি MLA হয় বর্তমান সরকারের, তাহলে তো বোমা ফাটবে, বোমা হবে, রিভলভার চলবে। হ্যাঁ, মানে সেই বোমা খোঁজার জন্য আপনাকে বীরভূমে যেতে হবে না। এই রাজ্যের কাকুলিয়াতে দর্শকেরা জানেন যে গুলি চলেছে, বোমা পড়েছে, এখনো পর্যন্ত সেই সোনাপাপ্পুকে পুলিশ ধরতে পারেনি। অর্থাৎ এই বোমা উদ্ধার কিন্তু রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হয়ে চলেছে। কিন্তু অনেকক্ষণ অর্ণবদা বলতে চাইছেন, প্লিজ অর্ণব। আমি যেটা প্রথমে বলছি যে অনিলদা বাংলার কোনো কিছু ভালো দেখতে পান না, বাংলায় উনি থাকেন কিন্তু বাংলার কোনো কিছু ভালো দেখতে পান না, এবং এই জিনিসটার সঙ্গে উনি বলতে গিয়ে জয় বাংলা এই সমস্ত কথাগুলো আনলেন। শুভ্র, আমি এই আপনার অনুষ্ঠানে আমি একাধিকবার বলেছি জয় বাংলা কথাটা 1921 সালে লেখা কবিতা, কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, কাজী নজরুল ইসলামের লেখা কবিতা জয় বাংলার পূর্ণচন্দ্র পূর্ণ অভিবাদন, সেই নাম্বার 2 হচ্ছে জয় বাংলা কথাটা 1971 সালে পাকিস্তানি হানাদার ওখানকার মুক্তিবাহিনী ব্যবহার করেছিল, যেটা আমাদের প্রত্যেকের গর্ব, যেটা আমাদের প্রত্যেকের গর্ব। সুতরাং এইটাকে আপনি এনে দিয়ে এখানে একটা হিন্দু মুসলিম বাইনারি তৈরি করবেন, আর এখানে একটা এই কথাগুলো বলবেন, এই কথাগুলো শেষ করছে। এই যে বাংলার নাম বদলের যে প্রস্তাব, সেটা নিয়ে কার্যত বঞ্চনা করছে এটা নিয়ে কেন্দ্র, সেটা নিয়ে রাজনীতি একেবারে সরগরম হয়ে রয়েছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতিতে যেতে যেতে এই নিয়ে জহর সরকার এবং নৃসিংহ প্রসাদ ভাদুরী কে কি বলছেন দেখাবো। দেখাতে দেখাতে বিরতি, তারপর আবার ফিরে আসছি। বাংলার নাম ব দিয়ে শুরু হোক, কি নাম নেবে আমার জেনে দরকার নেই, ব দিয়ে শুরু হোক। তার পেছনে কারণটা বলছি। এক জীবন প্রায় 41 বছর বাংলার কে প্রতিনিধিত্ব করেছি বিভিন্ন ফোরামে। কি নাম? ডাব্লু বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। তার মানে যে কোনো ফোরামে ডিসকাস করতে গেলে ওই আসাম, অরুণাচল প্রদেশ আর অন্ধ্রপ্রদেশ দিয়ে শুরু হয়, এ থেকে যে অবধি গিয়ে তারা দম ফুরিয়ে যায়। বছরের পর বছর, মাসের পর মাস আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সেমিনার, ওয়ার্কশপ অনেক কিছু করেছি। ওই দেখেছি এ থেকে শুরু করে যে কে অবধি গিয়ে, কর্ণাটক অবধি গিয়ে যিনি চেয়ারম্যান থাকেন তিনি বলে হয়ে গেছে, আমরা সব বুঝে নিয়েছি। মানে যত নিচের দিকে নাম, তাদের কাছে আমরা সারা জীবন কোনো সুযোগই পেলাম না কোনো ব্যাপারে উঠতে। ওরা তো এই শব্দটা বলেই, আমাদের যে সমস্ত সংস্কৃত শব্দ, আমি যদি অন্ন বলি ওরা বলে অন্নম, রাসম এসব বলে, ফলত সেটা কিন্তু তামিলিয়ানদের স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এটা সংস্কৃতাইজ বলা উচিত নয়। ফলে এই জায়গা দ্রাবিডিয়ান বলা উচিত, তাদের স্ট্যান্ডার্ড। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশেও যে সমস্ত বহু রকমের নাম ছিল, বঙ্গ, বেঙ্গালা, বঙ্গাল ইত্যাদি নাম ছিল, তারা যখন সম্পূর্ণ তাম্রলিপ্ত, মেদিনীপুর এই জায়গাটা তো আলাদা ছিল, বঙ্গের মধ্যে এটা ছিল না। ফলে এই সম্পূর্ণ জায়গাটা ধরে
যে নামটা রবীন্দ্রনাথের আমল থেকে, বাংলার বায়ু বাংলার জল ইত্যাদি, কিংবা তোমার পায়ে ঠেকাই মাথায় ইত্যাদি, হ্যাঁ, তাহলে সে জায়গায় দাঁড়িয়ে বাংলাটা তো অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হয়েছে। দক্ষিণে রাজ্যের নাম বদল হলো, তার সম্পূর্ণ প্রভাব দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এসে পড়ছে। রাজনীতি একেবারে সরগরম তা নিয়ে কি বলছেন সুধন চক্রবর্তী, দেখবো একবার। কেরালাটা কেরালাম, এবং আমাদের অ্যাকসেন্টে ম এই শব্দটা ওদের শেষে একটা আসে, এবং বহু ক্ষেত্রে এই নাম পরিবর্তন হয়েছে, এক ধারার পরিবর্তন। যেহেতু কেরালা রাজ্য, অতএব ওটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অ্যাপ্রুভালের মতন করে লাগে, তার চেয়ে বেশি কিছু না। কিন্তু ওটার সঙ্গে মানুষের দীর্ঘদিনের মনোভাব, তার অংশ এতদিন আটকে রেখেছিল দিল্লি। কেন এতদিন আটকে রেখেছিল? বোধহয় ভোটের আগে কেউ একটা বলেছে যে এবার খুব মুশকিল হয়ে যাচ্ছে, অন্তত এটাকে ছেড়ে দিন, কারণ গোটা কেরালার মানুষের সবার সার্বিক মনোভাব। বাধ্য হয়ে ছেড়েছে, আটকে দিয়েছিল এতদিন। কিন্তু পশ্চিমবাংলার সঙ্গে কোনো তুলনা করা যায় না। শীর্ষেন্দু সিনহা রায়। শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি ছিল, এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল আর সুইট। গোলাপকে যে নামেই ডাকুক না কেন, সুবাস ছড়াবেই। কর্মসংস্থানে এগিয়ে যান, উন্নয়নে এগিয়ে যান। উন্নয়নের শেষ স্তম্ভ সাংবাদিকদের ওপর আঘাত আসছে, সেগুলো ভাবুন। সাধারণ মানুষ নামে কিচ্ছু এসে যায় না। সাধারণ মানুষ ভাবে যে প্রত্যেকটা দিন আতঙ্কে না ভুগে নিত্য দিন আমরা ঠিক থাকবো, শান্তিতে ভোট দিতে যাব, এগুলোই ভাবেন। 1893 সালে স্বামীজি লাস্টের দিকে বক্তব্য রেখেছিলেন, কিন্তু সেই বক্তব্যই আজ কোনো পর্যন্ত শিকাগো এখনো মাথায় তুলে রাখে মানুষ। সেই লাস্টেই বলুন আর ফার্স্টেই বলুন, আসল কাজটা করতে হবে, কর্মে এগিয়ে যেতে হবে। আজকে প্রত্যেকটা বেকার বসে আছেন, শিক্ষকদের উপর আঘাত আসছে, আজকে বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই তো বোমাতঙ্ক দিচ্ছেন, হাওড়ায় তো বোমাতে শুট আউটে আজকে একজন মারা গেছেন, কিন্তু প্রত্যেকটা কোর্টে যে বোমাতঙ্ক দিচ্ছেন, কজন গ্রেপ্তার হয়েছে? যারা প্রতি মুহূর্তে বাংলার কোনো কিছু ভালো দেখতে পারে না, তাদেরকে জোর করে বাংলার ভালো দেখানো কা সম্ভব? তারা দেখতে চান না, তারা দেখতে পান না। এক নম্বর। দু নম্বর হচ্ছে উনি যে শীর্ষেন্দুদার যে উন্নয়নের কথা বললেন, এখানে প্রথম প্রশ্ন কর্মটাই ভালো হচ্ছে যে উন্নয়নটা কি? আমি থামালাম, অগ্রসেন, সময় শেষ। অগ্রসেন, দেখুন, আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এটা একটা কারণে পশ্চিমবঙ্গ নামটা দেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু লড়াই করে পশ্চিমবঙ্গ আদায় করে এনেছিলেন। উনি একা ছিলেন, যত চেষ্টা করুক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকবে, বাংলাদেশ হবে না, পশ্চিম বাংলাদেশ হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গই থাকবে, যতই চেষ্টা করেছিলেন পশ্চিম বাংলাদেশ। একেবারে এই নিয়ে রাজনীতির যতটা তত্ত্ব, সমানভাবে স্টুডিওর ভেতরের পরিস্থিতিও সমান তত্ত্ব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।